এই ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে পারবেন, খুব দ্রুত শিখতে পারবেন, কারণ আপনার যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাই আপনাকে দ্রুত শেখাবে। হ্যাঁ, অনেক ভালো। আপনি দেখলাম যে আমরা এই সেন্টেন্স ট্রান্সলেশন এইটা একটু করব। আপনি যে বাক্যগুলো করেছিলেন কালকে, অধিকাংশ বাক্য আমি খুব মন দিয়ে পড়েছি, এগুলো আমি এখন একটু দেখাই দিব। যে কোথায় কোথায় ভুল আছে অল্প অল্প করে। তো তার আগে আমরা এই বাক্যগুলোর একটু ট্রান্সলেশন করি। দেখেন, আমরা এখান থেকে টেন্স শিখবো, এখান থেকে আমরা কথা বলা শিখবো। আমরা ডে 8 বা ডে 7টা একটু দেখি। ডে 8, এখানে ডে পার্ট ভাগ করে দেওয়া আছে। দেখেন, সেন্টেন্স ট্রান্সলেশন ডে 1, ডে 2, ডে 3। হ্যাঁ, এগুলো যদি একটু প্র্যাকটিস করা যায় তো খুব ভালোভাবে শিখতে পারবেন। কারণ আমরা, আপনি যে কথাগুলো ইংলিশে বলবেন বলে ভাবছেন, সেগুলো তো প্রথমে আগে বাংলায় আমাদের মাথায় আসে, তাই না? আমরা বাংলায় চিন্তা করি আগে, তারপর কিন্তু ওই বাক্যগুলো আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি। তো এখানে বাংলা দেওয়া আছে, বাংলা থেকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় আমরা যদি সেই নিয়মটা শিখি, আমরা যদি কথা বলা শিখতে চাই, তাহলে তো এই ট্রান্সলেশন করে করেই শিখতে হবে, তাই না? এখানে দেখেন, এই যে যে সেন্টেন্স গুলা ডে 8, এই যে আপনি এখানে এসেছিলেন, এটা প্রথমত দেখতে হবে কোন টেন্স, তারপর দেখতে হবে যে ওই টেন্সের গঠন প্রণালীটা কি হয় বা ওর স্ট্রাকচার কি। হুম, এটা যদি আমরা পারি, তাহলে কিন্তু আমরা বাক্যটা সাজাতে পারবো। আপনি এখানে এসেছিলেন, এটা কিভাবে সাজাবো বলতে পারবেন? এটা কিভাবে আমরা এই জি, বাক্যটা সাজাতে পারি? বলেন। অর্থাৎ আমি আপনাকে বলেন, আপনি বলেন, তারপর আমি বলি, দেখি কি হয়। আপনি এখানে এসেছিলেন, হুম। এখানে ছিল পাস্ট ইন্ডিপেন্ডাইট। হ্যাঁ। আপনি হুম। কেন হইতাছিল ইউ, ইয়েস। ইউ ওয়েন ইউ ওয়েন্ট টু হিয়ার। না, এখানে ওয়েন্ট মানে তো গো মানে যাওয়া, আর ওয়েন্ট মানে গিয়েছিল, কিন্তু এখানে এসেছিলেন, কাম মানে আসা। এটার পাস্ট ফর্ম হবে কেম। পাস্ট ফর্ম কি হবে? কেম। তাহলে এইখানে দেখেন, এই যে বাক্যটা আমি কিভাবে সাজাবো খুব ভালো করে একটু লক্ষ্য করেন। আপনি এখানে এসেছিলেন, তো আমি যদি এই যা লেখা আছে এইভাবে সাজিয়ে দেই, তাহলে কি হয়? ইউ হেয়ার কেম। কাম মানে আসা, আর কামের পাস্ট ফর্ম বা V2 ফর্ম কি হবে মনে আছে? কেম। কাম, কেম, কাম, এই যে কনজুগেশন অফ ভার্ব কিন্তু আপনাকে দেখাইছিলাম, এই দেখেন এইগুলা প্রচুর পরিমাণে মুখস্থ করবেন। এই যে গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন। এখানে দেখেন কাম আছে কোথায়? কাম, COME, এই যে দেখেন কাম। কাম মানে হচ্ছে আশা। কাম মানে কি হবে? আশা। আর এসেছিল বা এসেছিলেন, এর ইংরেজিটা কি হবে? কেম। এর ইংরেজিটা কি হবে? এসেছিলেন কে? কেম। তো দেখেন, কেম। এসেছিলেন ইংরেজি যদি কেম হয়, তাহলে আমার বাক্যটা ওখানে কি ছিল? তো ওইখানে যাওয়ার আগে এটা একটু দেখাই। কাম, কেম, কাম, এই প্রথম অংশ আর এই তৃতীয় অংশ কিন্তু একই। প্রথমেও কাম রয়েছে, COME, তৃতীয় পার্টেও COME, কাম। মধ্যে যেটা, এটা কিন্তু কেম। মনে রাখতে হবে, কাম এর তিনটা ভার্ব ফর্ম হচ্ছে কাম, কেম, কাম। কাম, কেম, কাম। কাম মানে হচ্ছে আশা। তো এইবার আমরা সেই জায়গায় চলে যাই। আপনি এখানে এসেছিলেন, এই যা লেখা আছে এই ঠিক এই জায়গায় যদি এই বসিয়ে দেই, কি হবে? ইউ হেয়ার কেম। তা এটা তো কোনো বাক্য হলো না। ইউ হেয়ার কেম কি বাক্য হলো? হলো না। এইভাবে সাজাতে হবে। না। প্রথমে প্রথমে সাবজেক্ট। আপনি এই বাক্যটা খেয়াল করেন, আপনি অনেক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্সের যত বাক্য নিজে নিজে সাজাতে পারবেন। কিভাবে? এখানে প্রথমে সাবজেক্ট আমি একটু লিখে দেই। সাবজেক্ট হচ্ছে হি। সাবজেক্ট কি লিখলাম বলেন? হি। একটু লক্ষ্য করি, হি। একটু বড় করি। আচ্ছা, ওকে। তো সাবজেক্ট হলো হি। এইবার এখানে সাবজেক্টের পরে আমরা জানি, বাংলা বাক্যে কিন্তু সাবজেক্টের পরে অবজেক্ট বসে, আর ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে কি বসে বলেন? ভার্ব। তাহলে এখানে, ও সরি, ভার। ভুল হয়ে গেছে, এখানে হি না, এখানে ইউ হবে। OI, O, ইউ। ইউ ইউ মানে হচ্ছে তুমি বা আপনি, তাই না? আচ্ছা, ইউ। এরপর সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে, ভার্বটা হচ্ছে কাম। তো এখানে কাম দিলে তো হবে না, এসেছিলেন, অর্থাৎ সময়টা অতীত হয়ে গিয়েছে, অর্থাৎ আমাকে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, কাম ব্যবহার করব না। আমি ব্যবহার করব কেম, CAME। কেম কেন হবে? এটা কিন্তু আমি কেবল আপনাকে দেখিয়ে এসেছি যে আমাকে তিনটা ভার্বের ফর্ম মুখস্থ রাখতে হবে। কাম, কেম, কাম, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ইট, এট, ইটেন। দেখেছেন? তাহলে এই যে জায়গাটা আমি বললাম, এইটা যদি আপনার পূর্ব থেকে মুখস্থ থাকে,
কামের পাস্ট ফর্ম কেম, এটা যদি আপনার জানা থাকে আপনি এখানে বসাতে পারবেন। তো আমি কি করলাম, সাবজেক্টের স্যার পরে, এইগুলো এখন বুঝতে বসছি। হ্যাঁ তো শোনেন, আমার মূল কথাটা হচ্ছে এখানে যে বাংলা বাক্য থেকে কিভাবে আমরা ইংরেজিতে সাজিয়ে সাজিয়ে কথা বলবো। তো ইউ কেম, আর এরপরে কি হবে, এখানে ইংরেজি হচ্ছে হেয়ার, HERE, কি দাঁড়ালো, ইউ কেম হেয়ার, আপনি বা তুমি এখানে এসেছিলে, বা আপনি এখানে এসেছিলেন, বাক্যটা কি হলো, ইউ কেম হেয়ার। যদি বলা হয় তারা এখানে এসেছিল, কি হবে বলেন তো, তারা এখানে দে এসেছিল। ক্যাম হিয়ার। ইয়েস, যদি বলা হয় সুমন এখানে এসেছিল। সুমন সুমন ক্যাম হিয়ার। সুন্দর, যদি বলা হয় রহিমা এখানে এসেছিল, রহিমা একটা মেয়ে, রহিমা রহিমা ক্যাম হিয়ার। কেম হেয়ার। কিন্তু আমি যদি বলি সুমন এখানে আসে, তখন কি হবে বলেন তো, সুমন এখানে আসে, তখন কি বলা যাবে, স্যার সুমন কাম হিয়ার। সুমন কাম হেয়ার। না, একটু ভুল হয়ে গেল, জি ভুলটা কোথায় হয়েছে আপনি একটু ভেবে বলেন তো, সুমন কাম হেয়ার এখানে জি। একটু ভুল। সুমন কাম, সুমন কামস হিয়ার। হুম। ওই যে হ্যাঁ অ্যাশ হ্যাঁ বলতে হ্যাঁ হবে। হ্যাঁ, এইবার ঠিক বলেছেন, অনেক সুন্দর বলেছেন, খুব ভালো। এইটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর ওই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, কোন টেন্স হওয়া লাগবে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর সাবজেক্টটা যদি থার্ড পারসন হয় একজন, তাহলে ভার্বের পরে এস, এস বাই এস। আমি ভাত খাই, আই ইট রাইস। সুমন ভাত খায়, সুমন ইটস রাইস, তখন কিন্তু ইট দিলে হবে না। তো এইভাবে, এই যে আপনাকে সময় নিয়ে বুঝালাম, কেন আপনি পারবেন না, যে কোনো বাংলা বাক্য দেখেন, আপনি আপনি যখন আপনার অফিসে বা আপনি ইংরেজিটা শিখে যে সেক্টরে কাজে লাগাতে চাচ্ছেন, মেইন উদ্দেশ্য তো ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা, আর কিন্তু কোনো উদ্দেশ্য না। আপনাকে যে ওখানে পরীক্ষা দিতে হবে বা লিখতে হবে, পরীক্ষাও দিতে হবে, আমি মনে করলাম আপনাকে লিখেও একটা লিখিত পরীক্ষাও দিতে হবে। তো আপনি যদি গ্রামারের এই রুলস ভালোভাবে জানেন, কেন আপনি লিখতে পারবেন না? এই যে দেখেন, প্রথমে বলেছিলেন সুমন এখানে আসে, প্রথমে বলেছিলেন সুমন কাম হেয়ার, পরের বার বুঝতে পারলেন যে এখানে সুমন থার্ড পারসন এবং টেন্সটা প্রেজেন্ট টেন্স ইনডেফিনিট, এজন্য এখানে কামস হবে। তো এই রুলগুলো যদি জানা থাকে, নিজের ভুলগুলো আপনি নিজেই সংশোধন করতে পারবেন। তাহলে এইভাবে আমরা এখান থেকে বাক্য করব। গতকাল আপনি অনেকগুলো করে পাঠিয়েছিলেন এবং বলেছেন স্যার দোয়া করবেন, আসলে মন থেকে দোয়া রইল আপনার জন্য, শুধু আপনার না, এখানে যারা প্রবাসীরা ক্লাস করে, অনেক কষ্ট করে আপনারা বাইরে আছেন নিজের পরিবার পরিজন ছেড়ে। তো যদি একটু সহজে কেউ আপনাদের সাহায্য করে, ইংরেজি শেখানো হোক, যে কোনো ব্যাপারে, এই দেশ থেকে আমি আমি দূরে রয়েছি, হাজার হাজার কিলোমিটার আপনার কাছ থেকে দূরে, তো আমি চাইবো, আমি কষ্ট করে আপনাকে শিখাচ্ছি, আপনিও কষ্ট করছেন, আল্লাহ যেন আপনার এই প্রার্থনা কবুল করে নেয়। আপনি পারবেন, দ্রুত দেখবেন শিখতে পারবেন। এবং দেখেন আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি সময় নিয়ে, এইভাবে আপনি আর একটু চেষ্টা করবেন, বাসায় শিখে যাবেন। করিম বিশ্বস্ত ছিল, এই বাক্যটা আপনি একটু বলেন তো কি হবে, করিম বিশ্বস্ত ছিল। করিম বিশ্বস্ত করুন। হুম। করিম ওয়াজ হুম। বিশ্বস্ত। হ্যাঁ, এই এই দেখেন, এই বিশ্বস্ত। ইংলিশটা আপনি জানেন না তাই না, এটা আমি বলে দিচ্ছি। এখন এই ওয়ার্ড গুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। আজকে আমি আপনাকে ক্লাস জি শেষে আমাকে একটু মনে করাই দিবেন, আপনাকে কিছু যে শব্দগুলো আমাদের দৈনন্দিন মানে প্রতিনিয়ত লাগে, এমন কিছু ওয়ার্ড আপনাকে পাঠাই দিব, মানে সেখানে এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে, যেমন এই যে বিশ্বস্ত, এটার ইংলিশ কি হবে, সেখানে কিন্তু সেই শিটে এটা দেওয়া আছে। বিশ্বস্তের ইংরেজি হবে হচ্ছে ফেইথফুল, কি হবে বলেন, ফেইথফুল। ফেইথফুল মানে হচ্ছে ফেইথফুল। বিশ্বস্ত, তাহলে করিম বিশ্বস্ত ছিল, করিম ওয়াজ ফেইথফুল, কি হবে বলেন, করিম ওয়াজ করিম ফেইথফুল। ওয়াজ ফেইথফুল। ফেইথফুল, যদি বলা হয় করিম বিশ্বস্ত, তখন কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে করতে হবে। এখানে দেখেন করিম বিশ্বস্ত, আমি যদি এতটুকু বলি, তাহলে কি হবে, তখন কিন্তু এখানে কোনো ভার্ব নেই, এবং করিম বিশ্বস্ত, এটা কোন টেন্সে হবে বলেন তো, প্রেজেন্ট টেন্সে হবে। বাক্যটা এভাবে সাজাতে হবে, করিম হয় বিশ্বস্ত, করিম হয়, করিম ইজ করিম ইজ অবশ্যই হচ্ছে, বলেন করিম ইজ ফেইথফুল, করিম ইজ করিম ফেইথফুল। ইজ ফেইথফুল। ফেইথফুল মানে বিশ্বস্ত, ফেইথফুল। হ্যাঁ, ফেইথফুল বানানটা হচ্ছে FAITHFUL।
মনে Oh, রাখবেন, faithful. ফেইথফুল শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত। করিম বিশ্বস্ত ছিল, করিম অজ ফেইথফুল। করিম বিশ্বস্ত বা করিম হয় বিশ্বস্ত, করিম ইজ ফেইথফুল। করিম বিশ্বস্ত Faithful. হবে, করিম বিশ্বস্ত হবে কি হবে বলেন? Oh, Karim have হুম। faithful. না, এখানে হ্যাভ মানে আপনি যেটা বলেছেন একদিক থেকে ঠিক আছে, কিন্তু এখানে হওয়া হবে। ইংরেজি বা হবে, এই যে হবে বলেছি না, এটা তো ফিউচার টেন্সে করতে হবে বাংলায় কোনো ক্রিয়ার শেষে। হ্যাঁ হবে, তাহলে এখানে উইল বি দিতে হবে। উইল মানে হচ্ছে বি Will. মানে হওয়া। হ্যাঁ, দেখেন, আমরা যেমন বলি আমি ভাত খাই, আই ইট রাইস, আর আমি ভাত খেয়েছিলাম, এই ইট ভার্বের সরাসরি একটা পাস্ট ফর্ম আছে এট। ইট ভার্বের একটা সরাসরি পাস্ট ফর্ম আছে এট। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। কিন্তু যদি বলি আমি ভাত খাইবো, তো এই যেমন ইটের সরাসরি পাস্ট ফর্ম এট, ফিউচারের ওরকম সরাসরি কোনো ভার্ব ফর্ম হয় না। যে কোনো বাক্যকে ফিউচার করতে গেলে বা ফিউচার ইনডেফিনিট করতে গেলে ওই মূল ভার্বের আগে শ্যাল উইল যোগ করতে হয়। যেমন করিম বিশ্বস্ত হবে, এখানে বি মানে হচ্ছে হওয়া, তো এই বিটা তো বেস ফর্মে আছে, মূল ফর্মে, এর আগে একটা উইল যোগ করতে হবে। করিম উইল বি ফেইথফুল, করিম উইল বি ফেইথফুল, করিম বিশ্বস্ত হবে, করিম কি হবে? বিশ্বস্ত হবে। তো এইটা একটু মনে রাখবেন। আচ্ছা, এরপর দেখেন, আপনি এখানে এসেছিলেন, করিম বিশ্বস্ত ছিল, মিনু বুদ্ধিমতী ছিল, তুমি অসুস্থ ছিলে, এক যে ছিল রাজা। এই বাক্যগুলা যখন আপনি খুব দ্রুত বাংলা বলে সঙ্গে সঙ্গে ইংরেজি বলতে পারবেন, তখন কিন্তু আপনার এই পড়াটা বা ইংরেজি শেখাটা আরো বেশি স্ট্রং হবে। এটা এখন তো বলছেন, কিন্তু সময় নিয়ে নিয়ে একটু ভুলও হচ্ছে মাঝে মাঝে, কিন্তু আমরা টেন্সটা ভালো করে শিখলে এই জায়গাগুলো। মিনু বুদ্ধিমতী ছিল, কোন টেন্স বলতে পারবেন? মিনু বুদ্ধিমতী ছিল, এটা বুদ্ধিমতী ছিল, এটা পাস্ট। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। থ্যাংক ইউ, পাস্ট ইনডেফিনাইট। আচ্ছা, এইভাবে আমাদেরকে মিনু। টেন্সটা আরো বেশি ক্লিয়ার করতে হবে। টেন্সটা আরো বেশি ক্লিয়ার করতে হবে। টেন্সটা যত বেশি ক্লিয়ার করা হবে, এই বাক্যগুলো আপনি তত দ্রুত বলতে পারবেন। মিনু বুদ্ধিমতী ছিল বলার সঙ্গে সঙ্গে বলতে হবে স্যার এটা পাস্ট ইনডেফিনিট। হুম। তো আমরা জি। প্রতিদিন একটু একটু করে টেন্সটা দেখবো। যেমন এখানে এই দেখেন পাস্ট সিম্পল টেন্স, এই যে কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল, সাধারণভাবে শেষ হয়েছিল, কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই। যদি বলি আমি গত সপ্তাহে বিরিয়ানি খেয়েছিলাম, আচ্ছা ওই যে গত সপ্তাহে বিরিয়ানি খেয়েছিলাম, ওইটা কি আমার, তার ফলাফলটা এখনো আছে? এক সপ্তাহ আগে খেলে কি এখন তার ফলাফল থাকে? শরীরে থাকে না। তাই বলছে কোনো কাজ জি। অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, তাকে পাস্ট সিম্পল টেন্স বলে। আর বাংলায় চিনিবার উপায় কি কি হবে? দেখেন বাংলা ক্রিয়াপদের শেষে এই চিহ্নগুলো থাকে। কি কি থাকে? লাম, লে, লেন, নি, নাই। এমন যেমন একটি বাক্য, সে একটা ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার। সে ইংরেজিতে কথা বলেছিল, হি স্পোক ইন ইংলিশ। হি স্পোক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলেছিল। তো এইটা যদি আমরা জানি, এর গঠন প্রণালীটা আমরা জানি, আমরা অবশ্যই অনেক বাক্য বলতে পারবো। গঠন প্রণালী কি হয় দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। এই যে জায়গাটা আপনাকে দেখিয়ে আসলাম, এই যে এই মাঝের অংশগুলাকে বলা হয় সাবজেক্টের, সরি, ভার্বের ভি টু। হুম। যেমন এখানে দেখতে পাচ্ছি WAKE, অক মানে জাগ্রত হওয়া, ঘুম থেকে জেগে ওঠা। এর ভি টু কি হবে? ওক। WOKE, দেখেছেন ওক। তো এখানেও কিন্তু আমার সাবজেক্টের পরে ভার্বের ভি টু দিতে হবে, কোন টেন্সে? পাস্ট ইনডেফিনিট টেন্সে, প্লাস এক্সটেনশন। যদি বলা হয় আমি করি, আই ডু, আর যখন বলবো আমি করেছিলাম, তখন কি হবে বলেন তো? আই ডিড। আই ডিড। যদি বলি আমি করব, তখন কি হবে? আই উইল ডিড। আই, আই উইল ডু। হ্যাঁ, আই উইল ডু। এই জায়গাটা যদি আপনি এইভাবে একটু লক্ষ্য করতে পারেন, খেয়াল রাখতে পারেন, কথা বলা আপনার জন্য অনেক সহজ হবে। সে একটা গাড়ি চালিয়েছিল, সে ইংরেজি কি? হি। আমরা সবাই জানি হি, সে ইংরেজি হি। আর চালানো ইংরেজি কি? ড্রাইভ।
কিন্তু এখানে যেহেতু ভার্ব রয়েছে, গাড়ি চালিয়েছিল, তখন কি হবে? ড্রোভ। কি হবে? ড্রোভ। হি ড্রোভ Draw. এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। কি করেছিল? হি ড্রোভ আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। সে ইংরেজিতে কথা বলেছিল। হি স্পিক্স ইন ইংলিশ, এর অর্থ হচ্ছে সে ইংরেজিতে কথা বলে, স্পিক্স। আর যখন বললাম কথা বলেছিল, তখন হি স্পোক ইন ইংলিশ। এই জায়গাটা যদি আপনি পারেন, তাহলে আপনার কিন্তু এখানে আর ভুল হবে না। মিনু বুদ্ধিমতী ছিল, তাহলে এই বাক্যটা কি হবে? ওই নিয়ম ধরে আপনাকে করতে হবে। Yeah, Minu was intelligent. হ্যাঁ, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমতী। বুদ্ধিমান বা বুদ্ধিমতী, ইন্টেলিজেন্ট। তুমি অসুস্থ ছিলে, কি হবে? তুমি অসুস্থ ছিলে। হুম, ইউ ওয়াজ ইউ সিক। ওয়াজ সিক। তো ইউ এর পরে ওয়াজ বসানো যায় না, ইউ মানে তুমি বা তোমরা, দুইটাই বুঝায়। এই জন্য ইউ ও এর পরে সারা ইয়া, জীবন ওয়ার, ইউ এর পরে সারা জীবন ওয়ার ওয়া, ব্যবহার করব। ইউ ওয়া। ওয়ার, ইউ ওয়ার সিক, অথবা ইল। ইল মানে অসুস্থ, সিক মানে অসুস্থ, হ্যাঁ, ইল মানে পীড়িত। এক যে ছিল রাজা, কি হবে? দেয়ার এক ওয়াজ এ, যে ছিল দেয়ার ওয়াজ এ রাজা কিং, দেয়ার ওয়াজ ওয়াজ এ কিং। দেয়ার ওয়াজ এ কিং। এটা দেওয়া যায়, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, একদা এক যে ছিল রাজা, বা দেয়ার ওয়াজ এ কিং। এখানে ওয়াজ কেন দিলেন? দেখেন এখানে রয়েছে এক যে ছিল। যদি বলা হয় এক যে আছে রাজা, দেয়ার ইজ এ কিং। কিন্তু এখানে যেহেতু বলেছি এক যে ছিল রাজা, অনস দেয়ার ওয়াজ এ কিং, অনস দেয়ার ওয়াজ এ কিং। ফুলগুলো তাজা ছিল। দেখেন প্রত্যেকটা কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করে করে বলছি। ফুলগুলো তাজা ছিল, কি হবে বলেন তো? ফুলগুলো তাজা ছিল। হুম। এগুলার মানে অর্থগুলা জানি না। হ্যাঁ, এইগুলো জানেন না, এগুলো আমি জানিয়ে দিব, এবং এগুলো আমার সঙ্গে এখন প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। ফুলগুলো তাজা ছিল, ফুলগুলো ইংরেজি কি? ফ্লাওয়ার্স। যদি বলি ফ্লাওয়ার, তাহলে একটি ফুল হবে। আর ফ্লাওয়ার্স বললে অনেকগুলো ফুল হবে। তাহলে ফুলগুলো তাজা ছিল। দা ফ্লাওয়ার্স বা ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ। ফ্রেশ মানে কি বলেন? তাজা। দেখেছেন? তাহলে আগে জানতেন না, আমি বলে দিলে কত সহজ মনে হলো না? ফুলগুলো ইংরেজি কি? ফ্লাওয়ার মানে একটি ফুল, আর ফ্লাওয়ার্স মানে অনেকগুলো ফুল। তাহলে এখানে ফ্লাওয়ার হবে না ফ্লাওয়ার্স হবে? ফ্লাওয়ার্স হবে। তাহলে কি হবে? ফুলগুলো তাজা ছিল, দা ফ্লাওয়ার্স। আর ছিল ইংরেজি কি? অজ। কিন্তু এখানে যেহেতু ফুলগুলো সাবজেক্ট প্লুরাল, তাহলে আমাকে কি ভার্বটাও প্লুরাল করতে হবে। দা ফ্লাওয়ার্স ওয়ার, তাজা ইংরেজি কি? ফ্রেশ। দা ফ্লাওয়ার্স ও ওয়ার ফ্রেশ, ফুলগুলো তাজা ছিল। আমি আজ ও সকালে, স্যার, হ্যাঁ বলেন বলেন। ওই যে অনেকগুলো বুঝাইলে ওটা প্লুরাল হবে। অবশ্যই, হ্যাঁ। আর এখানে plural পরের ভার্বটাও প্লুরাল হবে। যদি বলতাম ফুলটি তাজা ছিল, ফুলটি তাজা ছিল, তখন আপনি লিখতেন দি ফ্লাওয়ার ইজ, সরি, দা ফ্লাওয়ার অজ ফ্রেশ। এখানে দা ফ্লাওয়ার মানে ফুলটি, এখানে আপনাকে অজ ব্যবহার করতে হয়েছে। আর যখন বললাম ফুলগুলো তাজা ছিল, দা ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ, দা ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ, ফুলগুলো তাজা ছিল। আমি আজ সকালে এসেছি, কি হবে বলেন তো? আমি আজ সকালে এসেছি। আমি আজ সকালে হুম। আই 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 হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ কাম আই হ্যাভ কাম টুডে, আই হ্যাভ কাম হুম। টুডে হ্যাঁ, মর্নিং। আমি একটু, হ্যাঁ, অনেকটা আপনি সঠিক বলেছেন, ধন্যবাদ। আমি আজ সকালে এসেছি। আই হ্যাভ, এখানে ভার্বের ভি3 হবে, আপনি সঠিক বলেছেন। কাম, কেম, কাম। এই জন্য বলি প্রচুর পরিমাণে ভার্ব ফর্ম পড়বেন, প্রচুর পরিমাণে, হ্যাঁ। দিনের বেলায় যখন আপনি যে বাসায় থাকেন বা আপনার ডিউটি টাইম বাদে আপনি সময় দিচ্ছেন, আমি জানি আপনি আমার ব্যাচে যত স্টুডেন্ট রয়েছে সবার থেকে আপনি ইংলিশের পিছনে বেশি সময় দেন, এটা আমি জানি। তো আপনি দ্রুত পারবেন, কারণ যেহেতু একটা জিনিসের পিছনে সময় দিলে সেই জিনিসটা বেশি দিন আর কঠিন মনে হয় না, এক সময় না এক সময় সহজ হয়ে যাবেই। আমি আজ সকালে এসেছি, কি হবে? আই হ্যাভ কাম, কেম, কাম, অর্থাৎ আই হ্যাভ কাম আজ সকালে, কি হবে? ইন দিস মর্নিং বা টুডে মর্নিং, আজ সকালে। আজ
তার সকালে। কেম আসলো কিভাবে? হ্যাঁ, কেম হবে না তো, শেষেরটা হবে কাম। কাম কেম কাম, ভি3 বসবে। কেন ভি3 বসবে? আমি আজ সকালে এসেছি, অর্থাৎ আসেই আছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে করতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 অংশ প্লাস এক্সটেনশন। তো আমি ভাত খেয়েছি, এটার ইংরেজি কি? আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন হোম। আমি একটা মাছ ধরেছি, আই হ্যাভ কট এ ফিশ। কি হবে বলেন? আই হ্যাভ কট এ ফিশ। এটা একটু মনে রাখবেন। এগুলো মনে রাখতে পারলে আপনার পক্ষে খুবই সহজ হবে। একটু মনে রাখবেন। তো এর পরের বাক্যটা ছেলেটা বোকা ছিল, এটা আপনি অবশ্যই পারবেন। পাস্ট ইনডেফিনিটের নিয়মে করতে হবে। ছেলেটা বোকা ছিল, কি হবে বলেন তো এটা? ছেলেটা বোকা ছিল। ছেলেটা বোকা ছিল। হুম। দা বয়, হ্যাঁ। দা বয় ওয়াজ হুম। বোকা। কি জানি ইংলিশ। হুম। দা বয় ওয়াজ, স্যার বোকা ইংলিশটা কি জানি? হ্যাঁ, বোকা ইংরেজি হচ্ছে ফুল। ফুল মানে বোকা, অথবা ডাল। ফুল। ডাল মানেও দা বোকা, ডাল। ফুল বা ডাল। হুম, বা ডাম। ডাল। ডাল, ফুল, ডাম অনেক কিছু হয়, তো এখানে ফুল দিবেন। দা বয় অস ফুল, ছেলেটা বোকা ছিল। দা বয় ওয়াজ অস ফুল। ফুল। যদি বলেন ছেলেটা বুদ্ধিমান ছিল, কি হবে? ছেলেটা ছেলেটা বুদ্ধিমান ছিল। দা ইন দা ওয়াজ ইন্টেলিজেন্ট। দা না, দা বয় ছেলেটা ওয়াজ, দা দা বয় দা দা বয় বয় ওয়াজ ওয়াজ ইন্টেলিজেন্ট। 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 ইন্টেলিজেন্ট কি হবে বলেন? ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট, এই যে পেরে গেছেন, দা দা বয় বয় ওয়াজ ইন্টেলিজেন্ট। দেখেছেন? দা বয় ওয়াজ ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট। ছেলেটা বোকা ছিল। আমি একটি ছাতা কিনেছিলাম, কি হবে তাহলে? আমি একটি ছাতা কিনেছিলাম। হ্যাঁ। আমি ইংরেজি কি? আই। আর কেনা ইংরেজি কি? আইসি। কেনা ইংরেজি কি? বাই। তাহলে এখানে তো কেনা বা কিনি এই ধরনের নাই, কিনেছিলাম। তাহলে আই বট। কি হবে বলেন? আই বট। আই বট। আমি কিনেছিলাম, কি কিনেছিলাম? একটি ছাতা, এ আমব্রেলা। কিন্তু এ আমব্রেলা হবে এই নাকি অন্য আমব্রেলা। কিছু হবে বলেন তো? না, আম এই আমব্রেলা। না, আমব্রেলার প্রথম অক্ষর ইউ রয়েছে, ভায়োল আছে, এখানে অ্যান হবে। অ্যান আমব্রেলা। কি হবে বলেন? বুঝতে পেরেছেন? ভায়োল থাকলে অ্যান হয়। যেমন আমি একটা ডিম খাইতেছি, আই অ্যাম ইটিং। আই অ্যাম ইটিং এ এগ হবে না অ্যান এগ হবে? অ্যান এগ হবে। বুঝতে পারছেন? অর্থাৎ ওই যে এগ বানান লিখতে গেলে প্রথমে ই চলে আসে। তো এ, ই, আই, ও, ইউ, সাধারণভাবে এই পাঁচটি ভাওয়েল যদি কোনো ওয়ার্ডের প্রথমে থাকে, তাহলে সেখানে এ না বসে অ্যান বসে। সেখানে এ না বসে অ্যান বসে। আমি একটা ছাতা কিনেছিলাম, আই বট অ্যান আমব্রেলা। শোনেন এইখানের হ্যাঁ, এই আমরা বাক্যগুলা, এই শীটটা আমি এইটা দিয়ে দিব আপনাকে, আগেও দিয়েছি আবারও দিব। এইটা দেখে দেখে আপনি এই বাক্যগুলো করবেন। আপনি মনে করেন ডে 8, এই যে দেখেন ডে 8, এইটা আপনি নিয়ে বসেছেন, খাতায় লিখতেছেন, করতেছেন। তো যেগুলো পারবেন না সেগুলো আমার জন্য রেখে দিবেন, আর যেগুলো পারবেন সেগুলো করে ফেলবেন। দেখবেন এখানে অনেকগুলো পারবেন, আবার কিছু কিছু পারবেন না। যেগুলো পারবেন না ওইগুলো আমি ভেঙে ভেঙে খুব সুন্দর করে দেখিয়ে দিব। তাহলে ওইটা কিন্তু আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। এবং দেখেন, এই যে ভার্ব ফর্ম মুখস্থ করতে বলেছি না, এই ভার্ব ফর্মের আমাদের নতুন একটা শীট আছে, এই শীটটা আপনাকে দেওয়া হবে। এই দেখেন, নিড। নিড মানে দরকার বা প্রয়োজন। নিডেড। নিডেড। নিড ভার্বের ভি2 কি হবে? নিডেড। আর এর ভি3 কি হবে? নিডেড। নোট মানে টিকা, এর ভি2 হবে নোটেড, ভি3 হবে নোটেড। নোটিস মানে উল্লেখ করা, নোটিসড। নোটিসড। নাম্বার মানে চিহ্নিত করা, নাম্বারড। নাম্বারড। বাসায় বসে অবসর সময়ে এইগুলো ধীরে ধীরে একটু পড়ে ফেলবেন। এখান থেকে এখনই আমরা একটু পড়াটা প্র্যাকটিস করি, হ্যাঁ? দেখি কোনটার উচ্চারণে কোনো সমস্যা হয় কিনা। এখান থেকে এইভাবে পড়বেন, দেখেন আমি দেখাই দিচ্ছি। প্রথমে ইংরেজি বলবেন, তার বাংলাটা বলবেন। নিড মানে দরকার হওয়া বা প্রয়োজন হওয়া, নিডেড। নিডেড। নোট শব্দের অর্থ টিকা, নোটেড। নোটেড। এইভাবে আপনি
এই নোটিস থেকে একটু পড়বেন প্লিজ। নোটিস। নোটিস, হ্যাঁ নোটিস থেকে। হ্যাঁ, বাংলাও নোটিস বলতে হবে, তো বাংলাটাও একটু টিকা, বলবেন। নোটিস, নোট, নোট, নোট তো টিকা, নো, নোট, নো, নোট তো, নোট তো টিকা, হুম নোটিস, নোটিস, নোটিস। হুম। তারপর ওই উপরেরটা নোট, হ্যাঁ, নোট, নোটেড, নোটেড। নোট শব্দের অর্থ তারপর বলতে হবে, হলো নোট মানে নোটিসটা টিকা, তো, হ্যাঁ বাংলাটাও বলবেন, নোট শব্দের অর্থ টিকা। আমরা নোট করি না, সেটা নোট। নোট তো টিকা, হুম নোট তো টিকা, হুম নোটেড, নোটেড। হুম নোটিস উল্লেখ করা, নোটেসড, নোটেসড। হুম তারপর নাম্বার তো করা, নাম্বার রেট, হুম। নাম্বার রেট। হ্যাঁ তারপর হইলো অফার, অফার, অফার তো প্রস্তাব দেওয়া, হুম অপারেট, অপারেট। হুম। ওপেন তো খোলা, ওপেনেট, ওপেনেট। তারপর ওপেন্ড বলতে হবে, ওয়ার্ডার, এটা এটা ওয়ার্ডার তো এটা উচ্চারণ বলতে হবে ওপেন্ড। ওপেন মানে খোলা, ওর পরে ইডি, ওপেন্ড, ওপেন, ওপেন্ড। হ্যাঁ, ওপেন্ডেড বলা ওপেন যাবে না, বলতে হবে ওপেন্ড। হ্যাঁ। এন্ড ওপেন। হুম ওপেন তো খোলা, হুম ওপেন, ওপেন। হুম ওয়ার্ডার, ওয়ার্ডার তো নির্দেশ, নির্দেশ করা। হুম তারপর হইলো ওয়ার্ডার, ওয়ার্ডার। হুম হইলো অর্গানাইজ, তো সঙ্গীত, সঙ্গীত করা, অর্গানাইজড, অর্গানাইজড। হুম তারপর হইলো ফ্যাক্ট, ফ্যাক্ট তো পূরণ করা, হুম ফ্যাক্ট, ফ্যাক্ট। হুম। প্যাক্ট, প্যাক্ট। হুম পেন, হুম। ফ্যাক্ট, ফ্যাক্ট। পেইন্ট মানে তারপর অঙ্কিত হইলো করা, পেইন্ট, হ্যাঁ অঙ্কিত করা বা রং করা। পেন্ট তো অঙ্কিত করা, পেন্টেড, পেন্টেড। হ্যাঁ পেইন্টেড, পেইন্টেড, ঠিক আছে। ফেমার, ফেমার তো লাই, লাই দেওয়া, হুম ফেমারেট, ফেমারেট। তারপর হইলো পার্ডন, পার্ডন তো ক্ষমা করা, পার্ডন, পার্ডন, পার্ডন নেট, পার্ডনেট, পার্ডনেট। হ্যাঁ পার্ডন, পার্ডন, আর এইটা উচ্চারণ হবে, উপরেরটা উচ্চারণ করতে হবে প্যাম্পার, PAMPER। প্যাম্পার অর্থ হচ্ছে লাই দেওয়া, হ্যাঁ। পেম্পার, অর্থাৎ কেউ কোনো অন্যায় কর্ম করে যাচ্ছে, পেম্পার, এটা আপনি মেনে নিচ্ছেন। প্যাম্পার, প্যাম্পার শব্দের অর্থ হচ্ছে লাই দেওয়া, অর্থাৎ কোনো খারাপ কাজে সহায়তা করা, প্যাম্পার। হুম পেম্পার তো লাই দেওয়া, হুম পেম্পার, পেম্পারেট, পেম্পারেট। হুম তারপর হইলো পার্ডন, পার্ডন তো ক্ষমা করা, পার্ডন নেট, পার্ডনেট। হুম পার্ক, পার্ক তো থামানো, থামানো, পার্কেট, পার্কেট। হুম পার্টিসিপেট তো সংসদ, সংগ্রহণ, সংগ্রহণ। হুম তারপরে পার্টিসিপেটেড, পার্টিসিপেটেড, পার্টিসিপেটেড। হুম। পাস তো অতিক্রম করা, অতিক্রম করা। পাসেস, হুম পাসেস। হুম অতিক্রম করা। তারপর হইলো, তারপর হইলো পারফর্ম, পারফর্ম অর্থ সম্পন্ন করা, হুম পারফর্মেট, পারফর্মেট। হুম পার, পার, পার শুট, পার শুট অর্থ পরিচিত, পরিচিত করা। প্ররোচিত করা মানে কাউকে কোনো কাজ পা- করতে বাধ্য করা, বা কাউকে কোনো কাজ করার জন্য আগ্রহী করে তোলা, পারসিউড। পারসিউড মানে প্ররোচিত করা। হুম পারসিউট, পারসিউটেড। হুম। তার পারসিউট তো, তারপর পারসিউট। পিক মানে তারপর চয়ন হলো করা। প্ল্যান তো, পিকত চলন, চলন করা, চয়ন করা, চয়ন চয়ন করা করা। মানে হচ্ছে তোলা, তারপর হ্যাঁ ফুল তোলা, বা কোনো কিছু চয়ন করা মানে হচ্ছে তোলা, গাছের থেকে আমরা ফুল তুলি না, এটাকে বলে পিক। পিক মানে হচ্ছে তোলা, চয়ন করা। তারপর পিকড, পিক, চয়ন করা, এটা চয়ন পিক, করা। পিক, পিট, পিক। হ্যাঁ। পিক, পিট। হুম প্ল্যান তো পরিকল্পনা করা, প্লান্ট, প্লান্ট। হুম প্ল্যানেট, প্ল্যানেট। হুম। প্লে তো খেলা, প্লে তো খেলা করা, প্লেট, প্লেট। প্লিজ তো দয়া করা, প্লিজড, প্লিজড। ধন্যবাদ। দেখেন অনেকগুলো পড়েছেন তাই না? পড়তে গিয়ে কিন্তু আমরা অনেক শব্দ জানি না, উচ্চারণের সমস্যা, বানানের ত্রুটি, এগুলো কিন্তু আমরা পড়তে গেলে আমাদের সামনে ধরা পড়ে। তো এইভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে, এইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করা হয় আপনি পারবেন, কিন্তু আমি পারি
বা আমি পারবো না এটা বলে যদি আমি রেখে দেই, তাহলে কখনোই কিন্তু হবে না। এখানে একটা নতুন শব্দ দেখেন, PAMPER, প্যাম্পার। প্যাম্পার অর্থ কি? লাই দেওয়া। অর্থাৎ আমার ছেলে, সে একটা অন্যায় কর্ম করছে, আমি তাকে সেটা লাই দিলাম, এটা হবে হচ্ছে প্যাম্পার। পিক মানে হচ্ছে তোলা বা চয়ন করা। যদি বলা হয় আমি গতকাল গাছ থেকে একটি ফুল তুলেছিলাম, আই পিকড, কি হবে? PICKED, তখন কিন্তু ওই মাঝের যে অংশ V2 ফর্ম, এইটা ব্যবহার করতে হবে। আই পিকড, আমি তুলেছিলাম। কি তুলেছিলাম? এ ফ্লাওয়ার, একটা ফুল, ফ্রম দা ট্রি, গাছ থেকে, ইয়েস্টারডে। বাক্যটা কি হলো? গতকাল আমি গাছের থেকে একটা ফুল তুলেছিলাম। আই পিকড আ ফ্লাওয়ার ফ্রম দা ট্রি ইয়েস্টারডে। অর্থাৎ এই V2 কেন কাজে লাগে আমরা বুঝতে পারতেছি। যেমন যদি বলা হয় আমি ভাত খাই, আই ইট রাইস, কিন্তু যখন বলা হবে আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। যদি বলা হয় আমি একটা চিঠি লিখি, কি হবে? আই রাইট এ লেটার। কিন্তু যদি বলি আমি একটা চিঠি লিখেছিলাম, তখন হবে আই রাইট এ লেটার। দিলে কি হবে? ভুল হয়ে যাবে। তখন রাইট এর V2 ফর্ম রোট ব্যবহার করতে হবে, আই রোট এ লেটার। কি হবে? আই রোট এ লেটার। মনে থাকবে? তো এই ভার্ব ফর্ম গুলো খুব বেশি পরিমাণে মুখস্থ করবেন। করার পরে আমরা কিছু স্পোকেনের রুল দেখব, যে রুলগুলা আমাদের দৈনন্দিন জীবনে খুব পরিমাণে কাজে লাগে। যে রুলগুলা ছাড়া আমরা বাক্য তৈরি করতে পারি না, এমন কিছু রুল আমরা দেখব। কথা বলতে গেলে খুবই সহায়ক হবে। যেমন, আমি জানি না তোমাকে আমার মনে পড়ে কিনা, সে গিয়েছিল কিনা, আমি জানি না, সে চাকরিটা পেয়েছে কিনা, আমি জানি না। এই ধরনের কথা আমাদের কিন্তু প্রতিনিয়ত দেখবেন বলা লাগে। আর এই ধরনের কথা আমরা কিভাবে ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে আমরা ইংরেজি করব, সেই সিস্টেমটা এখন একটু দেখব। দেখেন, বাংলা বাক্যে যদি কি না, কয়রস্যি দন্ত নয়কার, কি না, এই টাইপের কোনো বাচন ভঙ্গি থাকে, তাহলে ইংরেজিতে কি না এর পরিবর্তে ইফ ব্যবহার করতে হবে। যে এই যে কি না, বাংলা শব্দ হচ্ছে কি না, এর পরিবর্তে আপনাকে ইফ ব্যবহার করতে হবে। সে গিয়েছিল কিনা, আমি জানি না। তাহলে আমি জানি না এইটুকের ইংলিশ কি হবে? এটা তো আপনি পারেন, আই ডোন্ট নো। এরপর বসাতে হবে ইফ। ইফ মানে হচ্ছে কি না, আই ডোন্ট নো, আমি জানি না, ইফ হি ওয়েন্ট, সে গিয়েছিল কিনা। এখানে ওয়েন্ট হলো কেন? এই যে গিয়েছিল পাস্ট টেন্সে রয়েছে, এই জন্য এখানে গো এর পরিবর্তে ওয়েন্ট হবে। অর্থাৎ আমি জানি না সে গিয়েছিল কিনা, আই ডোন্ট নো ইফ হি ওয়েন্ট। আমি জানি না সে গিয়েছিল কিনা। জানি না তোমাকে আমার মনে পড়ে কিনা, কিন্তু তুমি সব সময় আছো আমার কল্পনায়। আই ডোন্ট নো ইফ ইউ রিকল মি। রিকল মানে হচ্ছে মনে করা, মনে পড়া। বাট ইউ আর অলওয়েজ ইন মাই কন্টেম্পলেশন। তুমি আছো সর্বদা আমার কল্পনায়। আমি জানি না সে চাকরিটা পেয়েছিল কিনা, আই ডোন্ট নো ইফ হি গট দ্য জব। এই প্রথম নিয়মটা দেখেন, এই যে সে গিয়েছিল কিনা আমি জানি না, সে চাকরিটা পেয়েছিল কিনা আমি জানি না, কি হবে? আই ডোন্ট নো ইফ হি গেট মানে পাওয়া, আর এর পাস্ট ফর্ম হবে গট। কেন? কারণ ওই যে বলেছি, আমি জানি না সে চাকরিটা পেয়েছিল কিনা। পাস্ট ফর্ম হলে কি গেটের পাস্ট ফর্ম গট হবে না? গট হবে। অর্থাৎ এখানে আপনি ভালোভাবে একটু মনে রাখেন, কোনো বাংলা বাক্যে যদি কি না, কয়রস্যি দন্ত নয়াকার, এই ধরনের কোনো শব্দ থাকে, তো সেই বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজি করতে গেলে আপনাকে ইফ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলেন? ইফ। আই ডোন্ট নো, আমি ইফ। জানি না, ইফ ইউ ওয়েন্ট। আই ডোন্ট নো ইফ ইউ রিকল মি, বাট ইউ আর অলওয়েজ ইন মাই কন্টেম্পলেশন। তো এরপরে আরেকটা রুল দেখবো। এই দেখেন, প্রতীক্ষায় আছি বা প্রহর গুনছি, এই ধরনের কোনো কথা বলতে গেলে লুকিং ফরওয়ার্ড টু, স্ট্রাকচারটা কি হবে বলেন? লুকিং ফরওয়ার্ড টু একসঙ্গে বসবে, প্লাস ভার্বের পর আইএনজি। যেমন, তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি। এখানে মনে মনে ধরে নিতে হবে যে আমি তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি, তাহলে আমি ইংরেজি কি? আই। এরপরে দেখেন, এই যে প্রতীক্ষায় আছি বা প্রতীক্ষা করছি, এই বাক্যটা কোন টেন্স বলেন তো?
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি তোমার সাথে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি, তার মানে কি আমি তোমার সাথে প্রতীক্ষা করছি, এরকম একটা বিষয় যে অপেক্ষা করছি। তাহলে আই অ্যাম, আইর পরে অ্যাম বসে, এটা আমরা সবাই জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এরপর এই দেখেন স্ট্রাকচারে বলেছি একসঙ্গে এটা বসবে, লুকিং ফরওয়ার্ড টু। কি হবে বলেন? লুকিং ফরওয়ার্ড টু, আই এম লুকিং ফরওয়ার্ড টু। টু মিটিং ইউ। এই পরে লুকিং ফরওয়ার্ড টু এর পরে যে ভার্ব দিবেন একটু খেয়াল করেন, এই ভার্বের সাথে আইএনজি দিতে হবে, এই যে ভার্বের পর আইএনজি হবে। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি, মনে থাকবে তো? আমি বাড়ি যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। তারপর রুল 72, কিছু করতে গিয়েও করতে পারিনি। কি হবে? এই সব জায়গায় সাবজেক্ট প্লাস কুড স্যার, নট অ্যাবাউট টু, হ্যাঁ বলেন। স্যার এই যে উপরে যে আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম, হোম, মানে গোয়িংটা মানে স্যার। হ্যাঁ এই যে বলছি দেখেন, এই লুকিং ফরওয়ার্ড টু এর পরে, এই লুকিং ফরওয়ার্ড টু এর পরে দেখেন এই গো ভার্ব বসেছে। তো বলা হচ্ছে যে লুকিং ফরওয়ার্ড টু এর পরে এই যে স্ট্রাকচারটা দেখেন, এই জায়গাটা লুকিং ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তো গো মানে হচ্ছে যাওয়া, এর সঙ্গে গোয়িং হবে। এখানেও দেখেন মিট মানে সাক্ষাৎ করা, এখানে কিন্তু মিটিং দিয়েছি, আইএনজি করে দিয়েছি। অর্থাৎ এই লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু এরপরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। কি দিতে হবে বলেন? ভার্বের সঙ্গে আইএনজি আই দিতে হবে। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ ইউ, মনে থাকবে? আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইয়েস, ইউ। বুঝতে পারছি। এইবার পরের নিয়মটা দেখেন, কিছু করতে গিয়েও করতে পারিনি, এমন বুঝাতে সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট টু প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট বসবে। সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট টু প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। কেমন দেখেন? আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, আপনার কিছু টাকা ধার প্রয়োজন, তো আপনি আপনার বন্ধুর কাছে চাইতে গিয়েও আপনি লজ্জায় চাইতে পারেননি। তো পরে একদিন তাকে বলতেছেন যে সুমন, আমার কিছু টাকা প্রয়োজন ছিল, কিন্তু আমি তোমাকে ওই দিন বলতে গিয়েও বলতে পারিনি। আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি, আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। এই ধরনের স্ট্রাকচার আপনি কিভাবে করবেন দেখেন, আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, আই কুড নট অ্যাবাউট টু টেল ইউ। এই যে আই কুড নট অ্যাবাউট টু টেল ইউ, আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি, আই কুড নট অ্যাবাউট টু ফরগেট ইউ। আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি, আই কুড নট অ্যাবাউট টু স্পিক দ্য ট্রুথ। আই কুড নট অ্যাবাউট টু স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। কিভাবে করবেন এই স্ট্রাকচার? আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, এখানে সাবজেক্ট কি? আই। এই বাক্যটা লক্ষ্য করব, সাবজেক্ট কি হবে? আই। আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, তাহলে আই কুড নট অ্যাবাউট টু টেল ইউ। দেখেছেন, কুড নট এর পরে অ্যাবাউট, তারপর টু, অর্থাৎ মনে রাখবেন সাবজেক্টের পরে কুড নট অ্যাবাউট টু এটা একসঙ্গে বসাতে হবে। সাবজেক্টের পরে কুড নট অ্যাবাউট টু একসঙ্গে বসাতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসবে। আই কুড নট অ্যাবাউট টু টেল ইউ, আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। আমি তোমার কাছে ফোন করতে গিয়েও করিনি, আই কুড নট অ্যাবাউট টু কল ইউ। কল মানে বা মেক এ ফোন কল বা ফোন ইউ, ফোন মানেও কিন্তু ফোন করা, আবার ফোন মানে কিন্তু ফোনও হয়। আই কুড নট অ্যাবাউট টু ফোন ইউ, আমি তোমাকে ফোন করতে গিয়েও করতে পারিনি। আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি, আই কুড নট অ্যাবাউট টু স্পিক দ্য ট্রুথ। নিচেই দেখেন এইগুলো আমি করে দেয়নি, এগুলো আপনি করবেন। এই কুড নট অ্যাবাউট ব্যবহার করে সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। সে মাছটা ধরতে গিয়েও ধরতে পারেনি, সে আসতে গিয়েও আসতে পারেনি, সে দিতে গিয়েও দিতে পারেনি। এই বাক্যগুলা আপনি এই কুড নট অ্যাবাউট ব্যবহার করবেন।
এরপর আরো একটা বিষয় যেটা দেখাবো, সেই রুলটাকে বলা হয় নো হাউ টু। আমরা কম বেশি প্রত্যেকে এটা জানি। অর্থাৎ যখন সাবজেক্ট কোনো জিনিস জানে, সাবজেক্ট নিজে কোনো জিনিস জানে এমন যদি বুঝায়, তাহলে নো হাউ টু ব্যবহার করা হবে। নো হাউ টু এই ইংরেজিটুকুর শব্দের অর্থ হচ্ছে জানা। নো হাউ টু ইংরেজি শব্দের অর্থ কি বলেন? জানা। যেমন আই জানা। নো, আই নো হাউ টু সুইম। আই নো হাউ টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। আমি জানি কিভাবে রান্না করতে হয়। আমি জানি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। তাহলে এগুলো কিসের ব্যবহার বলেন? নো হাউ টু। আই নো হাউ টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়। আই নো হাউ টু স্পিক ইংলিশ, আমি জানি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আই নো হাউ টু মেক এ কাপ অফ টি, আমি এক কাপ চা তৈরি করতে জানি। আমি একটা বাগান করতে জানি। আই নো হাউ টু মেক এ গার্ডেন। আই নো হাউ টু মেক এ হাউস, কিভাবে একটা বাড়ি তৈরি করতে হয় আমি জানি। অর্থাৎ আমি জানি, আমি জানি এমন যদি কোনো স্ট্রাকচার সামনে আসে, তখন সাবজেক্ট প্লাস নো হাউ টু প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট প্লাস নো হাউ টু প্লাস সাবজেক্টের বেস ফর্ম। এই নো হাউ টু দিয়ে আরো অনেক বাক্য তৈরি করা যায়। হুম আমি সাইকেল চালাতে জানি, আমি সাঁতার কাটতে জানি, আমি একটা বাড়ি তৈরি করতে জানি, আমি অঙ্কটি করতে জানি। এইগুলা সব কিন্তু নো হাউ টু ব্যবহার করে করতে হবে। কি করতে হবে বলেন? নো হাউ টু। এরপর দেখবো রুল 74, ডু ইউ নো হাউ টু, তুমি কি জানো? তুমি কি জানো কিভাবে এই কাজটি করতে হয়? তুমি কি জানো কিভাবে এক কাপ চা তৈরি করতে হয়? তুমি কি জানো কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়? এই কথাগুলো আমরা ডু ইউ নো হাউ টু ব্যবহার করে করব। কি ব্যবহার করব বলেন? ডু ইউ নো হাউ টু। তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়? তুমি কি জানো কিভাবে সুমধুরভাবে কথা বলতে হয়? তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়? তাহলে কি হবে? এই দেখেন, তুমি কি জানো কিভাবে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করতে হয়? ডু ইউ নো হাউ টু রিসাইট দ্য হোলি কুরআন। তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়? ডু ইউ নো হাউ টু রেসপেক্ট আদার্স। আদার্স মানে অন্যদের। তুমি কি জানো কিভাবে সুমধুরভাবে কথা বলতে হয়? ডু ইউ নো হাউ টু স্পিক ভেরি সুইটলি। তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়? ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ। তাহলে এগুলা সব কোন স্ট্রাকচার করবেন? ডু ইউ নো হাউ টু। অর্থাৎ তুমি কি জানো, তুমি কি জানতে। এখানে জানতে হলে নিউ হাউ টু হবে। নো এর পাস্ট ফর্ম কি হবে? নিউ। তো পরের রুলটা দেখেন, হ্যাভিং আ লট অফ। হ্যাভিং আ লট অফ এর অর্থ হচ্ছে আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি। এখানে কি লেখা আছে পড়েন তো? হ্যাভিং আ লট অফ ফান। ও, হ্যাভিং এ লোড অফ ফান। হুম আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি। হুম আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি। আই এম হ্যাভিং এ লোড অফ ফান লার্নিং ইংলিশ। হুম আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি। হুম আই এম হ্যাভিং এ লোড অফ ফান হেল্পিং দা পুর। হুম আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি। আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি। তারা তারা মিরাজের সাথে কথা বলে অনেক মজা পাচ্ছে। তাহলে এই বাক্যগুলো আপনি ওই নিয়মে করে ফেলেন। প্রথমটা আছে কি, আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি। উই আর, এখানে দেখেন উপরে ছিল আমরা গরিবদের সাহায্য করে আনন্দ পাচ্ছি। আই অ্যাম, আমি গরিবদের সাহায্য করে আনন্দ পাচ্ছি। আই অ্যাম হ্যাভিং এ লট অফ ফান হেল্পিং দ্য পুয়ার। আর পরে দেখেন এটার বাংলা আছে, ইংরেজি নাই, এটা করতে হবে। আমরা গল্প করে মজা পাচ্ছি। উই আর হ্যাভিং আ লট অফ ফান গসিপিং। গসিপিং মানে হচ্ছে গল্প করে। আমি বইটা পড়ে অনেক মজা পাচ্ছি। আই অ্যাম হ্যাভিং এ লট অফ ফান রিডিং দ্য বুক। রিড মানে হচ্ছে পড়া, আর গল্পের বইটি পড়ে অনেক মজা পাচ্ছি। পড়িয়া, রিডিং বাই প্লাস জিরান্ড উইদাউট প্লাস জিরান্ড। অর্থাৎ আই অ্যাম হ্যাভিং আ লট অফ ফান, আই অ্যাম হ্যাভিং আ লট অফ ফান রিডিং দ্য বুক। তারা মিরাজের সাথে কথা বলে মজা পাচ্ছে। দে আর হ্যাভিং আ লট অফ ফান
টকিং উইথ মিরাজ, টকিং উইথ মিরাজ। দেখছেন, তাহলে এখানে কিছু বাক্য করে দেওয়া আছে আর কিছু বাক্য করে দেওয়া নেই। তো যেগুলো করে দেওয়া নেই এইগুলো কিন্তু আপনার হোমওয়ার্ক থাকলো, এই হোমওয়ার্ক গুলো আপনি একটু করার চেষ্টা করবেন। এম আই রাইট? জি। তো এইখানে দেখেন, আমি যদি সবগুলা করে দিতাম আপনি কিন্তু আপনার করার মতো কোনো জায়গা থাকতো না। তো এখানে আমি একটি দুইটি মাত্র করে দিয়েছি, আর বাদ বাকিগুলো কিন্তু আপনার হোমওয়ার্ক হিসেবে রেখে দিয়েছি। প্রত্যেকটা রুলের পিছনে কয়েকটা না করে দেওয়া সেন্টেন্স রয়েছে, এই যেগুলো না করে দেওয়া এইগুলো আপনি করবেন। তো দেখেন, আমরা আমরা আবার একটু এই জায়গায় ফিরে যাই, তারপর আবার এখানে প্রয়োজনে আসব। সেই জায়গাটা ছিল এমন, ডে 8 থেকে আমরা একটু পড়ি এখানে। আমরা সকালে রওনা হলাম, কি হবে এটা? আমি নদীতে গোসল করলাম। বলেন তো এগুলো আমি একটু শুনি। আমরা সকালে রওনা হলাম। হুম। এটা উই স্টার্ট, স্টার্ট মানে রওনা হওয়া, আর স্টার্টেড অর্থ হচ্ছে রওনা হলাম। উই স্টার্টেড ও ইন দা উই মর্নিং, স্টার্টেড ইন দা মর্নিং। মর্নিং। হুম। ইন দ্য মর্নিং, উই ইয়েস। স্টার্টেড ইন দ্য মর্নিং। হুম। আমি নদীতে গোসল করলাম। হুম। আমি আই 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 টেক এ বাথ ইন দা রিভার। টেক এ বাথ মানে হচ্ছে গোসল করা। তো এখানে গোসল করলাম পাস্ট ইনডেফিনিট, এখানে কিভাবে বলবো? আমি যেটা বলেছি এটা প্রেজেন্ট টেন্স, আমি নদীতে গোসল করলাম, বা আই টেক এ বাথ ইন দা রিভার, আমি নদীতে গোসল করি। আর যদি বললাম যে আমি নদীতে গোসল করেছিলাম, তখন কি হবে? আমি নদীতে গোসল করেছিলাম। হুম। এটা এটা একেবারে ভার্বটা সহজ, তো শোনেন, জানি না। একেবারে সহজ। আই টেক, এখানে ভার্বটা হচ্ছে টেক। টেক মানে লওয়া বা করা। এখানে আই টেক এ বাথ ইন দা রিভার, এই টেক এর ভি টু করে দেন, তাহলে বাদ বাকি সব ঠিক থাকবে। আই টুক এ বাথ ইন দা রিভার, আমি নদীতে গোসল করেছিলাম। টেক এর পরিবর্তে টুক দিতে হবে, বুঝতে পেরেছেন? যেমন আই ইট, আমি খাই। টুক, ও নিয়েছিলাম। হুম। নিয়ে টুক তো নিয়েছিলাম। হুম। তারপর এটা বলেন, পলি 4টি আম কিনেছিল। পলি, পলি 4টি আম কিনেছিল। হুম। ও, এখানে কিনেছিল বট। হুম। পলি বট ফোর, ফোর দা ফোর। দা ফোর হবে না, পলি পলি বট ফোর না, ম্যাঙ্গোজ। ও পলি বট ফোর ক্যান। না, পলি 4টি আম কিনেছিল, এটা এখানে তো অত ঘুরিয়ে বোঝার দরকার নেই, খুব সহজে বোঝেন। পলি 4টি আম কিনেছিল, পলি বট ফোর ম্যাঙ্গোজ। ফোর ম্যাঙ্গোজ মানে 4টি আম। ও পলি বট ফোর ম্যান। তাহলে এখানে না বোঝার তো কিছু নেই। পলি একটি আম কিনেছিল, পলি বট অন ম্যাঙ্গো। আমি 4টি আম কিনেছিলাম, আই বট ফোর ম্যাঙ্গোজ। তারা 4টি আম কিনেছিল, দে বট ফোর ম্যাঙ্গোজ। সুমন 2টি আম কিনেছিল, সুমন বট টু ম্যাঙ্গোজ। সুমন বট টু ম্যাঙ্গোজ, বাই মানে হচ্ছে কেনা, আর ভাইয়ের ভি টু ফর্ম হবে হচ্ছে বোট। শুনতে পারছেন? জি। মানে তার স্যার, গঠন করতে মানে একটু আইলিয়া যায় গিয়ে, মানে না, এই জন্য সেন্টেন্সটা তো গঠন আপনাকে দিয়ে করতে। গঠন করানো শিখাচ্ছি। এই যে ভুলগুলো দেখবেন দ্রুত আপনি ক্লিয়ার করতে পারবেন। তারপর বলেন। তারপর হলো, তিনি গত রাতে বাড়ি গিয়েছেন। হুম। তিনি গতকাল বাড়ি গিয়েছেন। হি, তিনি দে, তিনি হি গিয়েছেন। হি হ্যাঁ, ইয়া, হি হ্যাজ হুম। দেখেন কোনটা আমি বলে দেই। গিয়েছেন। হি হ্যাভ কয় হি কয় হ্যাভ নাম্বার, কয় মানে নাম্বার বলেন? কয় নাম্বার? তিনি গত রাত বাড়ি গিয়েছেন। 13 দাগ, তাই না? আচ্ছা, তিনি গত রাতে বাড়ি গিয়েছেন। এই দেখেন, আপনাকে একটা সূত্র শিখাই দিই। কোনো বাংলা বাক্যের ভিতরে যদি এই গত কথাটা উল্লেখ থাকে, কি থাকে বলেন? গত। কোনো বাংলা বাক্যের ভিতরে যদি গত শব্দটি থাকে, তাহলে মনে রাখবেন এইটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে করব। কিসের নিয়মে? পাস্ট ইনডেফিনিট।
তিনি গত রাতে বাড়ি গিয়েছেন এই কথাটা হয় না, বলতে হবে তিনি গত রাত্রে বাড়ি গিয়েছিলেন। অর্থাৎ এটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে করেন, দেখবেন মিলে যাবে। তিনি গত রাতে বাড়ি গিয়েছিলেন কি হবে? হি ওয়েন্ট হোম। হি ওয়েন্ট হোম লাস্ট নাইট। লাস্ট নাইট শব্দের অর্থ কি বলেন? গত রাতে। হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, তিনি গত রাতে বাড়ি গিয়েছেন বা বাড়ি গিয়েছিলেন। সিংহটি খাঁচার ভিতরে ছিল। দ্য লায়ন ওয়াজ ইন দ্য কেজ। কেজ মানে কি হবে বলেন? খাঁচা। শিক্ষক আমাদের উপদেশ দিয়েছিলেন। টিচার গেভ আস অ্যাডভাইস। আমরা সমস্যাটির সমাধান করেছিলাম কি হবে বলেন? এটা কিভাবে সাজাবেন বাংলা থেকে ইংলিশে কিভাবে সাজাবো বলেন? আমরা দে ওয়েন্ট হ্যাঁ, না, দে ওয়েন্ট আমরা সমস্যাটির সমাধান করেছিলাম, দে ওয়েন্ট হবে না তো। ও আমরা হুম। উই উই ওয়েন্ট হুম। উই ওয়েন্ট সলভ হুম। দা হুম। প্রবলেম। থ্যাংক ইউ। এখানে হবে হচ্ছে আমরা সমস্যাটির সমাধান করেছিলাম, তাহলে সলভ মানে হচ্ছে সমাধান করা, SOLVE, সলভ। তো আমরা সমস্যাটির সমাধান করেছিলাম, উই সলভড, SOLVED। সলভের V2 হচ্ছে সলভড। আমি এই জন্য বলি, এই দেখেন আপনি সলভড মানে সমাধান করেছিলাম এইটা পারতেছেন না, যার কারণে বাক্যটা সঠিকভাবে তৈরি করা যাচ্ছে না, তাই না? তো এখানে কিন্তু আপনাকে এইগুলো আগের থেকে মুখস্থ করে রাখতে হবে, V1 V2 এবং V3। উই সলভড দা প্রবলেম কি হবে? উই সলভড আমরা সমাধান করেছিলাম, দা প্রবলেম, উই সলভ দ্য প্রবলেম আমরা সমস্যাটির সমাধান করেছিলাম। তারপরে কি আছে দেখেন, বালকটি গত সোমবার একটি চিঠি লিখেছিল। পাস্ট ইনডেফিনিটের নিয়মে করেন তো দেখি মেলে কিনা। বালকটি গত সোমবার একটি চিঠি লিখেছিল কি হবে? বালকটি গত সোমবার একটি চিঠি লিখেছিল। তাহলে প্রথমে সাবজেক্ট আনতে হবে বালকটি। বালকটি ইংরেজি কি? দা বয়। কি দা হবে? দা বয়। এরপরে ভার্ব দিতে হবে। চিঠি লেখা ইংরেজি কি? রোট এ লেটার। চিঠি লেখ রাইট মানে তো রোটে চিঠি, রাইট মানে তো লেখা। আর এর V2 হবে না, চিঠি লিখেছিল, তাহলে রোট হবে। দা বয় রোট, রোট দা বয় রোট এ লেটার, বালকটি রোট একটি চিঠি লিখেছিল। কখন লিখেছিল? গত সোমবার, অর্থাৎ লাস্ট মন্ডে। লাস্ট মানডে, অর্থাৎ লাস্ট মন্থ। গত সোমবারে বালকটি একটি চিঠি লিখেছিল, লাস্ট মানডে। মনে রাখবেন। আমরা বাইরে জি, গেলাম না কি হবে? আমরা বাইরে গেলাম না। আমরা বাইরে গিয়েছিলাম আমরা এইটুক বাইরে বলেন। আমরা বাইরে আমরা বাইরে গিয়েছিলাম। গিয়েছিলাম। হুম। আগে পজিটিভ আই বলেন, উই আগে অ্যাফার্মেটিভ করতে হবে, তারপর নেগেটিভ করবেন, দেখবেন যে কোনো বাক্য আপনার কাছে সহজ হয়ে যাবে। আমরা বাইরে গিয়েছিলাম কি হবে? উই ওয়েন্ট আউটসাইড। আউটসাইড মানে বাইরে। উই ও ওয়েন্ট আউট জি বা আউটসাইড। আর আমরা উই বাইরে, ওয়েন্ট আউটসাইড। আর আমরা বাইরে গেলাম না, এই নেগেটিভ করতে গেলে এখানে ডিড নট ব্যবহার করতে হবে। উই ডিড নট গো আউটসাইড। উই ডিড নট গো উই আউটসাইড। গো আপনি আউটসাইড। বলতে পারেন স্যার এখানে ডিড নট দিলে তো ওয়েন্ট হওয়ার কথা, কিন্তু না। মনে রাখবেন কোনো বাক্যে ডিড ব্যবহার করলে ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যদি বলা হয় সে ভাত খেয়েছিল কি হবে? হি এট রাইস। হি এট রাইস। কিন্তু যদি বলি সে ভাত খেয়েছিল না বা সে ভাত খায়নি, তখন হবে হি ডিড নট ইট রাইস। কি হবে বলেন? হি ডিড নট হি ডিড নট ইট ইট রাইট। রাইস। হি ডিড নট ইট রাইস। মনে ইট থাকবে তো? রাইট। আচ্ছা। তো এইগুলা জি। কিন্তু মনে রাখবেন। এবং দেখেন এই যে টেন্সটা, এই যে টেন্স রিলেটেড যে ট্রান্সলেশন, এখান থেকে আপনি কোন পর্যন্ত করেছেন জানি না, তবে বাসায় বসে এই দেখেন আজকে আপনাকে ডে 8 আমি প্র্যাকটিস করিয়ে দিয়েছি। আপনি যদি এখান থেকে মোটেও না করে থাকেন, একেবারে ডে 1 থেকে শুরু করবেন। যদি 1 2 3 হয়ে যায়, 4 হয়ে যায়, 5 থেকে শুরু করবেন। এইগুলো করে গতকাল যেমন আমাকে পাঠিয়েছিলেন এইভাবে আমাকে পাঠাবেন। আর আপনার কাজ কাজ দেখে আমি সত্যিই মুগ্ধ, আমি সত্যিই আনন্দিত। আপনি অল্প কিছুদিনের ভিতরে এই কথা বলা শিখে যাবেন আমি বিশ্বাস করি। এই যে কালকে যতটুকু কাজ আমাকে করে দেখালেন, অনেকে কিন্তু এই সময়টুকুও দেয় না। হুম। এই যে আপনি এখানে লিখেছিলেন আমি দেখলাম। বিষয়টা যে when did you go on? বলেন।
তার এই যে এই বিষয়টা, ওই যে আই আই না, ওয়েন ডিড ইউ গো গো অন এ পিকনিক, মানে এই বিষয়টা, মানে আচ্ছা, গোটা মানে কিভাবে বসলো এই জায়গায়? সুন্দর সুন্দর, আমি বুঝাই দিচ্ছি। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, হোয়েন ডিড ইউ গো অন এ পিকনিক, হ্যাঁ, এর অর্থ হচ্ছে তুমি কখন একটা পিকনিকে গিয়েছিলে। আমি কেবল কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আবারও করছি। দেখেন, এই হোয়েন মানে হচ্ছে কখন, আর এই যে বাক্যটা, তুমি কখন পিকনিকে গিয়েছিলে, তাই না? হোয়েন মানে কখন। ডিড ইউ গো, গো মানে হচ্ছে যাওয়া। দেখেন, আমি একটু আগে বলেছি, কোনো বাক্যে যদি আপনি ডিড বসান, ডিড নামক একটা ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব, এই ডিড। আর এখানে মেইন ভার্ব কি বলেন তো? গো। তো এই, ও গো। হ্যাঁ, এই ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ডিড এর পরে ভার্বের কোন ফর্ম বসে বলেন? প্রেজেন্ট ফর্ম বসে। হোয়েন ডিড ইউ গো অন এ পিকনিক, তুমি কখন পিকনিকে গিয়েছিলে। তাই এই ডিড এর পরে এখানে ওয়েন্ট বসবে না, এখানে গো বসবে। বুঝতে পেরেছেন? তুমি কখন পিকনিকে গিয়েছিলে। পিকনিক তো, হুম। এখানে তো পাস্ট পাস্ট হয়ে যাইতেছে না? যদি পাস্টের জায়গায়, তাহলে পাস্ট ভার্ব যদি বি টু বসাই, না না না, পাস্ট বি থ্রি। ইনডেফিনিটের, পাস্ট ইনডেফিনিটের এইটা তো একটা প্রশ্নবোধক বাক্য। তুমি কখন পিকনিকে ও গিয়েছিলে, তা বস- হ্যাঁ, তা প্রশ্নবোধক করতে গেলে ডিড ব্যবহার করতে হয়, ডিড। আর কোনো ইংরেজি বাক্যে যদি ডিড বসে, ডিড এর পরের ভার্বটা প্রেজেন্ট ফর্ম বি ওয়ান ফর্মে বসে, এখানে ওয়েন্ট হবে না। আপনি ভাবতেছেন যে হোয়েন ডিড ইউ ওয়েন্ট অন এ পিকনিক, না, এই ডিড হচ্ছে পাস্ট ফর্মের একটা বাক্য। আবার আরেকটা পাস্ট ফর্ম ওয়েন্ট, দুইটা পাস্ট ফর্ম এক জায়গায় বসবে না, এই জন্য এখানে গো বসবে। যে কোনো জায়গায় ডিড এর পরে প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন আপনাকে যদি বলি, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আচ্ছা, এইটাকে বলেন তো, আমি কি ভাত খেয়েছিলাম, এই বাক্যটা কি হবে বলেন? হ্যালো। স্যার, ডিড আই ইট রাইট? হ্যাঁ, তাহলে ডিড এর পরে আপনি ইট কেন দিলেন? ওই ডিড ব্যবহার করলে ওখানে আর এট হবে না। বাক্যটা কি ছিল? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। কিন্তু যদি বলি আমি কি ভাত খেয়েছিলাম, ডিড আই ইট রাইস, তখন ডিড এর পরে আপনাকে ইট ব্যবহার করতে পারে। ইটটা হচ্ছে ভার্বের ভি ওয়ান ফর্ম, ওখানে ভি টু বা ভি থ্রি দেওয়া যাবে না। এই জন্য এখানে ডিড এর পরে গো বসেছে। হোয়েন ডিড ইউ গো অন এ পিকনিক, তুমি কখন পিকনিকে গিয়েছিলে। আপনি কি এখানে ওয়েন্ট দিতে চাচ্ছেন? ওয়েন্ট দিলে হবে না, এখানে গো দিতে হবে, বেস ফর্ম দিতে হবে। ঠিক মানে আছে, তো আমি এইভাবে চেষ্টা করছি বুঝার জন্য তখন। আপনি এইভাবে অ্যানালাইসিস করেন, আমি জানি এইভাবে অ্যানালাইসিস করতে হয়, এইভাবে চিন্তা করতে হয়। যারা এটা করে তারা খুব দ্রুত ইংলিশে কথা বলতে পারে। এইভাবে